নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। গতকাল আপনাদেরকে যেটা বলেছিলাম যে কৌশলগতভাবে সংযম, কিন্তু কৌশলগত সংযমের আধারে গতকাল জয়শঙ্করের যে বক্তব্য, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ভারত অনেকের সাথে স্ট্র্যাটেজিক বন্ধুত্ব করেছে, কিন্তু এই সময় দাঁড়িয়ে বন্ধুত্বের সঠিক নির্ধারণ দরকার। বিপদগ্রস্ত নয় ভারত, ওরকম বিষয়টাই বলছে না। বিপদে বন্ধু চেনা যায়, একটা কাহাবাত আছে। কিন্তু আমি মনে করি যে সঠিক সময় যখন যোগ্য জবাবের প্রশ্ন থাকে তখনও বন্ধু নির্ধারণ করা যায়। শুরুতে পাহেলগাঁও কাণ্ডের পর যখন ঘটলো 22 তারিখ, তখন সবাই, সারা বিশ্বের একটা অংশ প্রবল হয়েছে ভারতের উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত এবং তার পাশে রয়েছে। যত দিন যাচ্ছে তত সংখ্যা বাড়ছে। প্রত্যেকের একটাই কথা, ভারতের যেন একটা যুক্তিপূর্ণ সংযম দেখায়। আমি প্রথমে এই যুক্তিপূর্ণ সংযমের প্রশ্নটা কেন আসছে এটা একটা দিক। তথাপি ভারত যে সংযমটা দেখাচ্ছে তার প্রস্তুতি যে জায়গাটা, এটা একটা অদ্ভুত কিন্তু পরিস্থিতি তৈরি করে দিয়েছে পাকিস্তানের উপর। পাকিস্তানের নাম পরিবর্তন হয়ে কি প্যানিকস্তান দেওয়া যেতে পারে? আপনারা ভেবে দেখবেন, কমেন্ট জানাবেন। প্যানিকগ্রস্ত হয়ে পড়েছে মানে। এবং তাতে যেটা হয়েছে, তাদের কূটনীতিকরা সারা বিশ্বে গিয়ে যেটা করছেন, তারা বিভিন্ন রকম বলছেন, পায়ে পড়ে যাচ্ছেন বলে যেতে পারে। এমনকি ভারতের বন্ধু দেশ রাশিয়াতে, সেখানে যে রাষ্ট্রদূত মিস্টার জামেল, তিনি পর্যন্ত ওখানে রাশিয়াতে বসে ভারতের বন্ধু দেশ সেখানে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিচ্ছেন। এই পরমাণু যুদ্ধের মানে হুঁশিয়ারি দিয়ে দিয়ে সারা পৃথিবীকে ব্ল্যাকমেলিং করেছে পাকিস্তান। এটা তাদের হচ্ছে একটা কৌশল। এটা ঠিক, গোটা বিশ্বে এই দক্ষিণ এশিয়ার এই অঞ্চলটায় ভারত, পাকিস্তান, চায়না, বাংলাদেশ, এই জনসংখ্যা যদি মিলিয়ে দেন প্রায় 400 কোটির কাছাকাছি। গোটা বিশ্বে 800 কোটি জনসংখ্যার একটা বড় অংশ হচ্ছে, মানে অর্ধেকই হচ্ছে এই অঞ্চলটায়। এবং তিনটি দেশই পরমাণু শক্তিধর, চীন, পাকিস্তান, ভারত। স্বাভাবিক গোটা বিশ্বের একটা অজানা আশঙ্কা থাকবে। তার কারণ এই সমস্ত দেশ যদি এখানে যুদ্ধে জড়িয়ে পড়ে, সবচেয়ে প্রথম আঘাত কে পাবে? ভারত, পাকিস্তান, সে তো হচ্ছেই। তার থেকে বেশি হবে ইউরোপ। বাজারটা তার কি হবে? চিন্তায় দুশ্চিন্তায় মাথা খারাপ অবস্থায় জেডি ভ্যান্স, যিনি যখন ছিলেন এখানে তখন এই ঘটনা ঘটে, তার মানে তারও বক্তব্য হচ্ছে সংযম। ভারত এই সংযমের রাস্তায় কতদূর থাকবে, কতদিন থাকবে, এটা একটা প্রশ্ন। তবে ইতিমধ্যে সেনাবাহিনীর পর বিমান বাহিনীকেও পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে এবং ভারতের যতগুলো অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে, গোলা বারুদ যেখানে তৈরি হয়, তার ছুটি ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং যারা ছুটিতে ছিলেন তাদেরকে ডাকিয়ে আনা হয়েছে। এই সমস্ত কিছু যা যা তথ্য আপনাদের কাছে আসছে সেই তথ্য দিচ্ছি। কিন্তু এই তথ্যের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বলছে যে তথ্যটা আজকে এসেছে, সেটা হচ্ছে খুব সাংঘাতিক একটি তথ্য আমাদের কাছে রয়েছে। এটা অশ্বিনী উপাধ্যায়, নামটা অনেকের কাছে খুব চেনা, অনেকের কাছে একেবারেই চেনা নয়। এনআরসি, সিএ বা বিভিন্ন 3 তালাক, নানা রকম ইস্যুতে অশ্বিনী উপাধ্যায় সারা ভারতবর্ষে একটা বড় অংশের প্রগতিশীল তথাকথিত বামপন্থী তাদের গালিগালাজকে এই ভদ্রলোক সুপ্রিম কোর্টে গিয়ে সবসময় হচ্ছে দরজা নাড়ায় এবং নানা কিছু মামলা করেন। তার একটা বক্তব্য সামনে এসেছে, ভারতবর্ষে প্রায় 5 লক্ষ পাকিস্তানি মহিলা এবং কিছু পুরুষ তারা ভারতে বিবাহ করিয়াছেন এবং বিবাহ সূত্রে তারা কেউ 41 বছর আগে, কেউ 37 বছর আগে, কেউ 35 বছর আগে বিবাহ সূত্রে প্রায় অ্যাভারেজ 5 জন, 25 লক্ষ তাদের সন্তান সন্ততি রয়েছে। মানে এখন নাতিপুতির সংখ্যাটা আসেনি। তাদের কারোর মানে বাবা হয় পাকিস্তানি, নাহলে মা পাকিস্তানি। চন্দননগরের তো একটি কেস আপনারা জানেনই, আর+ নিউজেও দেখেছেন, 41 বছর আগে তিনি ভারতে করেছেন। সে হতেই পারে, বিভিন্ন দেশে কি বিবাহ হয় না? হতেই পারে। কিন্তু দ্বিজাতি তত্ত্বের উপর দাঁড়িয়ে যে দুটো দেশ, সেখানে নাকি হিন্দুর সাথে থাকা যায় না, সে দেশে এত পাকিস্তানি এলো, অথচ ভারত সরকার যারা হচ্ছে হিন্দুত্বের রাজনীতি এই মুহূর্তে হচ্ছে, এটা এখন জানা গেল পেহেলগাঁওর ঘটনার পর।
পাহেলগাঁওর ঘটনা তো সত্যি কথাই। এবং আদিল রাজা, যিনি পাকিস্তানের সাবেক একজন মেজর, তিনি বলেছেন যে ওখানে রয়েছে, তিনি সেনাবাহিনী প্রাক্তন মেজর পাকিস্তানের, তিনি বলেছেন ভারতবর্ষে বিভিন্ন জায়গায় তাদের লোকাল অ্যাসেটস আছে এবং তারা সক্রিয়ভাবে থাকেন বলে এই ধরনের ঘটনাগুলো ঘটানো যায়। এবং পাহেলগাঁওর ঘটনাতে পরিষ্কার বলছেন ওখানে স্থানীয়দের ইনভলভমেন্ট প্রচণ্ড পরিমাণে। এবং ফারুক আবদুল্লাহ একই কথা বলেছেন, স্থানীয়দের ইনভলভমেন্ট ছাড়া একই কথা বলা যায় না। সেই ফারুক আবদুল্লাহ, ভাবুন 370 হওয়ার পর তার হুঙ্কার, শেখ আবদুল্লাহর ছেলে। পরিস্থিতি এই রকম জায়গায় আছে, টকবক করে গোটা দেশ এখন যেন পড়ছে, বিভিন্ন বয়ান চেঞ্জ হচ্ছে। অনেক প্রচলিত বামপন্থী সেকুলার তারাও পর্যন্ত বলছেন না, এই জিনিস চলতে পারে না, জঙ্গিবাদ এইভাবে হতে পারে না। আবার অনেকে তারা অন্য সুরে গাইছেন। এর মধ্যে যারা নাগরিক তারা বলছেন এত সুন্দরভাবে এতদিন থাকলাম, ডোমিসাইল পেলাম, কেন যাব পাকিস্তানে? এক অদ্ভুত প্রশ্নের সামনে এসে দেশকে দাঁড় করিয়ে দিয়েছে। তাই সমস্ত কিছুর হচ্ছে একটা মীমাংসা হওয়া উচিত, জোরালোভাবে হওয়া উচিত এবং যুক্তিপূর্ণভাবে হওয়া উচিত। বিতর্কে যাবার আগে প্রথমে মিস্টার জামিলের বক্তব্য একটু শুনে নেব, কি বলছেন তিনি। রাশিয়ায় যিনি রাষ্ট্রদূত পাকিস্তানের। The frenzy media of India and the irresponsible statements coming out from that side has compelled us, and there are some other leaked documents whereby it has been decided to strike certain areas of Pakistan. So that makes us to feel that this is going to happen and it's imminent. And as I said, knowing Pakistani nation, the armed forces of Pakistan supported by people of Pakistan, we are going to respond this time and respond with full spectrum of power. কত কনফিডেন্টলি বলছেন, উইল রেসপন্ড ইন ফুল স্ট্রেংথ। এবং যথারীতি সেই জ্ঞান দেওয়া শুরু করে দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম নিয়ে। ভারতীয় সংবাদ মাধ্যমে ঠিক এরকম বাংলাদেশের ওই পররাষ্ট্র উপদেষ্টা তহিদের যে অ্যাসিস্ট্যান্ট এরকম জ্ঞান দেয় ভারতের সংবাদ মাধ্যম নিয়ে। এদিকে জঙ্গিবাদকে যে পুষ্ট করছে, বড় বড় জঙ্গির সাথে লাঞ্চ ডিনার করছে, নির্লজ্জের মতো খেয়ে পুড়ে মানে খাচ্ছে এবং সেই ছবি পোস্ট হচ্ছে, এসব নিয়ে কিছু বলা যাবে না। যাই হোক, আমরা এগুলো সবই আপনাদের কাছে তুলে ধরছি এবং তার সাথে আসাউদ্দিন ওয়েসির যে বক্তব্য, আসাউদ্দিন ওয়েসি বক্তব্যটাও একটু আপনাদের কাছে শুনিয়ে দিতে চাই। আসাউদ্দিন ওয়েসি এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু তার বক্তব্য কিন্তু খুব স্ট্রেইট যাচ্ছে এবং আমরা আশা করব আসাউদ্দিন ওয়েসির কাছেও যে সংখ্যাটা বেরিয়েছে বিভিন্ন জায়গায়, হায়দ্রাবাদ, চারমিনার, সেই জায়গায় যদি কেউ থাকে এরকম পাকিস্তানের বা বিভিন্ন, তার নিশ্চয়ই তিনি এগিয়ে আসবেন। কেন তার কিছু কিছু স্টেটমেন্ট এখন আমরা শুনতে পাচ্ছি, যে স্টেটমেন্টগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। অন্তত ভারতবর্ষে যে বিভিন্ন জায়গায় জঙ্গিবাদের যে শিকড় বাকড় কতদূর অবধি গেছে তার কিছু সুলুক সন্ধান তিনি দিচ্ছেন। কি বলছেন শুনবো। पाकिस्तान एक फेल्ड नेशन है और याद रखिए ये ताकतें कभी भी भारत को सुकून से रहने नहीं देंगी। आज वक्त है कि हम इनको एक मौसर जवाब दें ताकि हमेशा के लिए ये दहशतगर्दी का ये जहर हमेशा के लिए खत्म होकर रह जाए। बांग्लादेश में भी कोई एक साहब अनाप शनाप बक रहे हैं कि नॉर्थ ईस्ट में ऐसा कर देंगे। मैं उनसे भी कहूंगा कि भाई साहब, जो मुल्क आपको मिला है वो हमारी वजह से मिला है, अपने मुल्क में आराम से रहो। याद रखो, जब भारत पर अगर कोई उंगली उठाता है तो हम अपने तमाम इख्तलाफात को भूलकर एक सीसा पिला हुई दीवार की तरह खड़े हो जाते हैं। तो हम इन तमाम लोगों से कहेंगे कि आज आपने बुरी नजर से भारत की तरफ उठाकर देखा है। मुझे यकीन है कि जो मासूमों का कत्ल हुआ है उनका खून रायगा नहीं जाएगा, बल्कि मैं तायीद करता हूं कि भारत सरकार ने यह फैसला लिया कि पाकिस्तान की कश्तियां और पाकिस्तान के प्लेन भारत के हुदूद में नहीं आएंगे, बल्कि हम ये भी कहेंगे कि पाकिस्तान को FATF के ग्रे लिस्ट में डाल दिया जाए
और जो लोग पाकिस्तान में बैठकर भारत के ताल्लुक से क्या क्या कहते हैं नहीं मालूम, मगर इनको आईने में अपनी सूरत देखना चाहिए। तुम कौन सा मिसाइल टेस्ट करते टेस्ट कर लो, याद रखो, मगर भारत तुम्हारे से ताकतवर है और हमेशा रहेगा इंशाअल्लाह ताला। আসাউদ্দিন ওয়েসির আমরা বক্তব্য শুনলাম। আমি যাব প্যানেলে রয়েছেন ডক্টর দেবাশিস নন্দী, আন্তর্জাতিক সম্পর্ক বিষয় বিশেষজ্ঞ, রাষ্ট্রবিজ্ঞানের একজন বিশিষ্ট অধ্যাপকও রয়েছেন। ভারতীয় জনতা পার্টির অন্যতম মুখপাত্র, সরব মুখপাত্র প্রীতম দত্ত। প্রীতম দত্তকে আমি স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, বাংলাদেশ এবং পাকিস্তান নিয়ে ধারাবাহিকভাবে আমাদের এই যে প্রত্যেক দিনে যে আয়োজন, সেই আয়োজনে তিনি তার বক্তব্য বিভিন্ন সময় প্রায় আমাদের কাছে তুলে ধরেন দীপ্তিমান সেনগুপ্ত, উত্তরবঙ্গ থেকে দীপ্তিমান সেনগুপ্ত। আপনাকেও আমি স্বাগত জানাচ্ছি। তবে আপনার কাছেই প্রথমে আসবো, তার আগে একজন আমাদের সঙ্গে দূরভাষে একজন যোগ দিয়েছেন, কিছু বলতে চাইছেন। হ্যাঁ বলুন। নমস্কার সুজিত বাবু। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন, প্রদীপ সরকার কলকাতা থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ আমি প্রথমে জানতে চাইছি, কিছুদিন আগে আমি ঠিক যে জায়গায় ঘটনাগুলো ঘটেছে আমরা কিন্তু সেইখানে ছিলাম, তাই আপনাদের সঙ্গে আমি সারা মানুষকেও আমি জানাতে চাইছি যে কি অবস্থা পাকিস্তানের। সুজিত বাবু, একটি কথা আমাকে প্রথম জানতে চাই, যে পাহেলগাঁও বলুন বা সোনমার্গ বলুন, গুলমার্গ বলুন, এগুলো কি ভারতবর্ষেও ভেতরে না পাকিস্তানের ভেতরে? আপনাকে মানে কেন এই কথাটা বলছেন, কি মানে মানে কোন দেখার উপর দাঁড়িয়ে আপনি এই কথাটা বলতে চাইছেন? আরেকটু পরিষ্কার করে বলুন। হ্যাঁ, আরেকটু পরিষ্কার। ঘটনাটা ঘটেছে হচ্ছে এপ্রিল মাসের 20 তারিখে। আমরা ঠিক মার্চ মাসের 20 তারিখে আমরা কাশ্মীর গিয়েছিলাম একটা পাহাড় সমুদ্রের সঙ্গে, কিন্তু সেখানে গিয়ে আমাদের কিন্তু দারুণ উপভোগ করেছি। শুধু উপভোগ না, সেখানকার অনেক মানুষের সঙ্গে কথা বলেছি, অনেক ফৌজিদের সঙ্গে কথা বলেছি। তারা যখন প্রত্যেকে চেক আপ হয়, সেই চেক আপের ভেতর থেকে ফৌজিরা যখন জানতে পারলো আমরা বাঙালি কলকাতা থেকে এসেছি, তারা কিন্তু ভীষণ খুশি। আর তাদের ব্যবহারও আমরা কিন্তু খুব খুশি ছিলাম। হোটেল বলুন, সেখানকার স্থানীয় মানুষ বলুন, অনেকক্ষণ তাদের সঙ্গে কথা বলেছি, যার ফলে আমরা কিন্তু ভেবেছি সেটা কি আমাদের ভারতবর্ষের ভেতরে যেখানে গন্ডগোলটা হচ্ছে। আপনি যদি বলেন, তারপরে আমি কিন্তু একটা কথা বলবো, যেখানে পাহেলগাঁ থেকে আরম্ভ করে চন্দনবাড়ি থেকে আরম্ভ করে না, আমার নিঃসন্দেহে মানে এটা তো চেনা ছবি প্রদীপ বাবু, যে বাঙালি গেলে খুব ভালো হয়, ওখানকার লোক খুব ভালো, যদিও খুব এক্সপেন্সিভ নিশ্চয়ই জায়গাটা কাশ্মীর। কাশ্মীর কিন্তু খুব মানে খুব সহজলভ্য, ওরা খুব আতিথেয়তার কারণে 40% ছাড় দেয়, কোনোটাই নয়। কিন্তু একটা ন্যারেটিভ রয়েছে যে ওখানকার মানুষ ভিড়, কিন্তু আজ গোটা ভারতবর্ষ, এমনকি বিভিন্ন রাষ্ট্রদূতেরাও বলছে, ভারতবর্ষের রাজনীতিবিদরাও বলছে, স্থানীয় মানুষজনের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া এই ধরনের ঘটনা ঘটানো সম্ভবই নয়। হ্যাঁ, দিস ইজ দ্য ফ্যাক্ট। অ্যান্ড মানে এটাই বলতে চাইছি, কেননা এত বড় ঘটলো। পাকিস্তানের সাবেক মেজর তিনিও এই কথাটা বলেছেন। তার ঘটনা এটা বলে যে স্থানীয় প্রচুর ওখানে রয়েছে। এবং আজকে যে তথ্য বেরিয়েছে, পাকিস্তানের প্রায় 5 লক্ষ মহিলা বিভিন্ন সময় ভারতবর্ষে বিয়ে শাদী করেছে, তারাও ভালো মানুষ, তারাও ভারতে অঙ্গীভূত হয়েছেন। ফলে কাশ্মীর সুন্দর জায়গা, ভালো, এটা ঠিকই আছে, কিন্তু আরো অনেক সুন্দর জায়গা ভারতবর্ষে আছে, উত্তরাখণ্ড, হিমাচল, এটাও আমরা বলতে চাইছি। এই যে ওভার এমফাসাইজিং যে কাশ্মীরের মানুষ খুব ভালো, খুব সহজ, খুব সরল, বাঙালি দেখলে গলে যায়, কিন্তু এক্সট্রা ছাড়টার কোনো দেয় ফ্যায় বলে আমার অন্তত আমি দেখিনি কখনো। ঠিক বলছি তো? হ্যাঁ, ঠিক আছে, কারেক্ট বলছেন। ওকে, থ্যাংক ইউ প্রদীপ বাবু, আপনাকে ধন্যবাদ। আপনি আপনার অভিজ্ঞতা জানালেন। আমি একটু দীপ্তিমান সেনগুপ্তকে দিয়ে শুরু করেছি। দীপ্তিমান বাবু, এই যে রাশিয়া ভারতের বন্ধু দেশ, সেখানে দাঁড়িয়ে আপনি শুনলেন যে বাইটটা দিচ্ছে যে পাকিস্তান উইল গো ফুল এক্সটেন্ট, এবং ভারতীয় মিডিয়াকে যথারীতি তৌহিদ হাসান বাংলাদেশের ইয়ের মতোই তিনিও জ্ঞান মারছেন আর কি, যে ভারতীয় সংবাদ মাধ্যম খুব উল্টোপাল্টা মানে এই বলছে।
ভয় পেয়েছে ঠিক কথা, এই ভয়ের সময় রাশিয়া আমেরিকা তারা কি এরকম নির্ভরতা দিচ্ছে, অত ভয় পাওয়ার কিছু নেই, আমরা আছি, ইন্ডিয়াকে আমরা সামলে নেব, এরকম কিভাবেই ব্যাপারটা দেখতে হবে? আমি প্রথমেই আপনাকে একটা বলে রাখি, এই প্রেস কনফারেন্সটা যখন হয়েছে তার কিছুক্ষণ পরেই রাশিয়া আবার ভারতবর্ষকে যেরকম আগে S-400 দিয়েছিল, সেরকম আবার মানে যেটা কাঁধে করে নিয়ে যাওয়া মিসাইল, যেগুলো অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল, সেরকম ছোট সাইজের আবার আজকে মানে ওই প্রেস কনফারেন্সের কয়েক ঘন্টা পরে সেটা ভারতকে পাঠাচ্ছে, এবং সংখ্যাটা 80,000। মাথায় রাখবেন, সংখ্যাটা 80,000। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে এই পুরো ঘটনাটার মধ্যে রাশিয়া এবং আমেরিকা, এদের দুজনের যে বক্তব্যগুলো আছে সেই বক্তব্যগুলোর মধ্যে একটা কথা তারা বারবার করে বলছে যে এই যুদ্ধটা যেন বেশি দূর প্রসারিত না হয়। বেশি দূর প্রসারিত না হয় মানে হচ্ছে, আপনি বিয়ে বাড়িতে গেলেন বলে আমি বেশি খাবো না, মানে আপনি খাবেন কিন্তু কম খাবেন, অর্থাৎ যুদ্ধটা হোক একটা সীমিত পরিসরে। আচ্ছা, এখানে সীমিত পরিসরে যুদ্ধ হওয়ার কারণটা আপনাকে বলছি। এক একটা যুদ্ধ হচ্ছে সামরিক যে বিষয়গুলো, মানে সামরিক যে শক্তি আছে সেটা পরীক্ষার একটা মাঠ। পাকিস্তানের কাছে আছে হচ্ছে চাইনিজ জিনিসপত্র, ফলে রাশিয়া আমেরিকা এরা চাইবে, এবং আফগানিস্তান যেরকম, আফগানিস্তানের ওখানে কিছু আগ্নেয়াস্ত্র মানে রেখে এসছে আমেরিকা, ওটা দিয়ে বুঝতে পারছে যে কতটা কমব্যাট করতে পারছে পাকিস্তান, কতটা কমব্যাট করতে পারছে। তো এটা গেল কমব্যাট পার্ট, অর্থাৎ এই পাকিস্তানকে তারা ফিল্ড হিসাবে ধরে নিয়েছে যে এই ফিল্ডটাকে আমরা টেস্ট করে নেব যে রাশিয়ার অস্ত্র ভালো নাকি চায়নার অস্ত্র ভালো, আমেরিকার অস্ত্র ভালো নাকি চায়নার অস্ত্র ভালো। তো এই যে এটা টেস্টের জায়গা, কিন্তু ভারতবর্ষের কাছে যেটা টেস্টের জায়গা সেটা বুঝে নিতে হবে। ভারতবর্ষ এবার কিন্তু পাকিস্তানের সঙ্গে যুদ্ধে যাচ্ছে না, পাকিস্তান যে কনসেপ্টটা সেই কনসেপ্টটার বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছে। আর এই যে আসাদুদ্দিন ওবেসি যে কথাটা বলেছে, তিনি খুব সজ্ঞানে কথাটা বলেছেন, কারণ তিনি নিজেও এটা বুঝতে পারছেন যে যদি কোনো কারণে। বেশ, আমি একটু আসবো, আপনার একটু ফ্রেমটা একটু ঠিক নেবেন, আমি একটু দেবাশিস বাবুর কাছে আসবো। এটা তো একটা দিক, এটা দিয়ে শুরু হলো, কেননা এর গতি প্রকৃতি বিভিন্ন জায়গায় যাচ্ছে। 370-এর সময় যার একদম তাকে হাউস অ্যারেস্ট করতে হয়েছিল, মেহবুবা মুফতি যার সাথে আবার বিজেপি সরকার করেছিল, তার সম্পর্কে একটা বিস্ফোরক মন্তব্য করেছেন ফারুক আবদুল্লাহ। ফারুক আবদুল্লাহ বলেছে প্রায় সীমান্ত পেরিয়ে পাকিস্তানে যায় কিন্তু, এবং যেটা বলেছে স্থানীয়দের মদত ছাড়া, আমি একটু দেখাতে বলবো, স্থানীয়দের মদত ছাড়া এত বড় হামলা সম্ভব নয়। কোনো না কোনোভাবে পাহেলগাঁও হামলায় জড়িত স্থানীয়রা, কারো সাহায্য ছাড়া এই ধরনের ঘটনা ঘটতে পারে না। যদি কেউ সাহায্য না করে, তাহলে জঙ্গিরা এলো কোথা থেকে, কিভাবে এলো? পাক জঙ্গিদের হ্যান্ডলার সর্বত্র রয়েছে। হ্যান্ডলাররা আগে মুম্বাই, উড়ি, রাজৌরি এগুলোতে হামলা চালিয়েছে, আর একদম স্পেসিফিক্যালি নাম ধরে ধরে বলে দিচ্ছি। স্বাভাবিক এই 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 বদলটা কেন, যে ফারুক আবদুল্লাহ, শেখ আবদুল্লাহ, 370 বা হচ্ছে স্বাধীনতা, আমরা ভারতের সাথেই থাকবো, পাকিস্তানের সাথে নয়, কিন্তু স্বাধীন সত্তা চলে গেলে 370টার জন্যে কিভাবে সংবিধানে তার বাবা শেখ আবদুল্লাহর ভূমিকা, এগুলো আমাদের ইতিহাসে পড়ানো হয়েছে, আমরা জানি, ভারতের রাজনৈতিক ইতিহাসে এগুলো উল্লেখযোগ্য। আজকে এই ঘটনা কি আপনি কোনো একটা জায়গা থেকে একটা পরিবর্তিত ভারতের কোনো ইঙ্গিত দেখতে পাচ্ছেন? ভালো প্রশ্ন, ধন্যবাদ। আর্টিকেল 370 স্ক্র্যাপিংয়ের পর অনেক বিতর্ক হয়েছিল ভারতে, ভারতবর্ষের বাইরে, এবং কাশ্মীরের যে অভ্যন্তরীণ রাজনীতি, মানে আমরা সাম্প্রতিককাল দুটো ভাগ দেখতে পাই, মেহবুবা মুফতি এবং ফারুক আবদুল্লাহর যে দল, এর মধ্যে। কিন্তু তারপরে সাধারণ মানুষের মধ্যেও একটা দ্বিধাবিভক্তি ছিল এই 370 যে পরিবর্তনের ফলে তাদের আর্থিক ভাগ্য বা রাজনৈতিক ভাগ্য চেঞ্জ হবে কি হবে না। এবং কাশ্মীরিয়াতের একটা তাদের একটা সেন্টিমেন্ট ছিল, আমরা ভারতীয় থেকে আলাদা,
এবং তারা একটা মনে করতেন আইসোলেটেড তারা, কিন্তু পরবর্তীকালে বিভিন্ন ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটি যখন হতে শুরু করেছে এবং কাশ্মীর অনেকটা শান্ত হয়ে যায়, পর্যটন শিল্পের উন্নতি ঘটে, তারা অনেকে ভাবছিল তাহলে এটা তো ভালোই হয়েছে হয়তো। এখন ভারতবর্ষ অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলগুলো এটা এক একভাবে ন্যারেটিভ দিয়েছে, এটা হয়ে এমন কি উন্নতি হয়েছে কাশ্মীরের, আগেই তো ভালো ছিল। আবার কেউ কেউ বলে না ঠিকই আছে, একটা স্ট্যাটাস কো মেনটেন হয়েছে। এখন এই ঘটনার পরে আমি দেখছি উল্লেখযোগ্যভাবে একটা পজিটিভ চেঞ্জ, যে সব রাজনৈতিক দলই কাশ্মীরের, সেটা মেহবুবা মুফতি থেকে শুরু করে ওমর আবদুল্লাহ, তারা কিন্তু এটা নিন্দা করছেন কড়াভাবে এবং তারা বলছেন এটা অনভিপ্রেত। এবং আরেকটু যদি হায়দ্রাবাদের দিকে যাই, ওয়াইসি সাহেবের বক্তব্য শুনলাম, তিনিও কিন্তু কড়া ভাষায় পাকিস্তানকে নিশানা করেছেন, বাংলাদেশকে নিশানা করেছেন। তো এটা একটা পজিটিভ দিক। কিন্তু কাশ্মীরে যে মানে আন্ডার কারেন্ট ছিল, কিছু জঙ্গি তৎপরতা ছিল, এদের নেটওয়ার্ক ছিল, সেটা কিন্তু পুরোপুরি বন্ধ হয় না এই ঘটনা থেকে প্রমাণিত। এবং সীমানা অতিক্রান্ত সন্ত্রাসবাদ আমরা যেটাকে বলি, সেটা স্থানীয় মানুষদের সহায়তা ছাড়া তো হয় না, এটা প্রমাণিত। এবং কোথাও একটা আমাদের একটা স্যাটিসফ্যাকশনের জায়গা এসেছিল যে এখন শান্ত আছে, হয়তো আর মানে লোকাল মানুষজনও খুব হ্যাপি, ফলে শান্ত, জঙ্গি তৎপরতা নেই, ফলে মানে কাশ্মীরে এই ঘটনা ঘটবে না। ফলত যেটা হয়েছে যে কোথাও একটা হয়তো গোয়েন্দা দপ্তরের একটা কী বলবো রিল্যাক্টেন্সি বা তাদের একটা হয়তো তাদের আর অতি তৎপরতার অভাব, এটা লক্ষ্য করা গেছে। এবং আরেকটা জিনিস পরিষ্কার যে বিভিন্ন বর্ডার এলাকাতে যে বিস্তীর্ণ বর্ডার, সেখানে তো ফেন্সিং নেই, ফলে পাকিস্তানের তরফ থেকে এই যে সন্ত্রাসবাদীদের সাপ্লাই করা, মিলিটেন্সিকে চালিয়ে যাওয়া, এটা ক্রমাগত ছিল। এবং তারপরে ভারতে নজরদারি করেনি তা নয়, ভারত নজরদারি করেছে, কিন্তু অনেক জায়গায় আছে যেখানে স্থানীয় লোকের সহযোগিতা ছাড়া ওই মানে প্যাসেজ দেয়া বা ওই যে পথগুলোকে চিনিয়ে দেওয়া, তাদেরকে রসদ যোগানো, এটা সম্ভব নয়। ফলে ওভারগ্রাউন্ড ওয়ার্কার এবং ফলত এই ঘটনা আমাদেরকে জানিয়ে দিল। আজকের ঘটনায় রয়েছে মানে পাক গুপ্তচর সন্দেহে দুজনকে অমৃতসর পুলিশ গ্রেপ্তার করেছে, একজন শের মাসিহ, একজন সুরজ মাসিহ। এবং আইএসআই অমৃতসরের থাকা ভারতীয় সেনা ছাউনি, এয়ারফোর্সে এই বাজারে মানে যেখানে হয়েছে সেখানে ছবি তুলছিল, ধরা পড়েছে একদম। এবং এই চিত্রটা কিন্তু খুব মারাত্মক। আমরা যে তথ্যটা দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক পাকিস্তানিরা এখানে এসছেন বৈবাহিক সম্পর্কে, প্রথম অন্য ট্যুরিস্ট ভিসা বা অন্য ভিসাতে এসে বৈবাহিক সম্পর্কে তারা, তার মধ্যে তো একজন আপনি জানেন সিআরপিএফ এর 41 নম্বর ব্যাটালিয়নের মুনির আহমেদ, হ্যাঁ, তাকে ডিপার্টমেন্ট বারণ করেছিল, তৎসত্ত্বেও না জানিয়ে বিয়ে করেছে, আজকে তাকে বরখাস্ত করা হয়েছে। এবং এই ঘটনার আগে কিন্তু এগুলো ওইভাবে হাইলাইটেড হয়নি, কিন্তু এই ঘটনা কিন্তু দীর্ঘদিন ধরে ঘটছে। ফলে কোথাও একটা আমার মনে হয় ভারতবর্ষের কোনো এলাকা নিরাপদ নয়। অর্থাৎ এই আইডেন্টিফাই করতে হবে যে যেই ধরনের পাকিস্তানের এলেন, অনেকে বৈধভাবে এসেছেন পাসপোর্ট নিয়ে, কিন্তু তার ফেরত যাননি, অর্থাৎ তাদেরকে আইডেন্টিফাই করা দরকার। এবং কোন কোন জায়গায় তারা আছেন, অবশ্যই একটা অ্যাড্রেস দেওয়া থাকে, তারা যেন মানে ইমিগ্রেশন পার্টটা পেরিয়ে এখানে আসেন, সেই ওয়াঘা সীমান্ত দিয়ে আসুক, বাই এয়ার আসুক, তো সেখানে কোথায় যাচ্ছে, কোন অ্যাড্রেসটা দেওয়া আছে, সেখানে আমার মনে হয় অনেকে ক্রিকেট ম্যাচ দেখতে এসেছেন, অনেকে এমনি ট্যুরিজম পিলগ্রিমস এসে মানে যে আজমের শরীফ দর্শনে আসেন অনেক পিলগ্রিমস ওখান থেকে, তো তারা সত্যিকারে ফেরত গেলেন কিনা এই তথ্যটা কিন্তু থাকা উচিত ছিল এবং সেইভাবে ইনভেস্টিগেশন করা দরকার। নয়তো কি হবে, তাদের কিন্তু নির্দিষ্ট স্ট্র্যাটেজি আছে কোন কোন এলাকায় তারা অ্যাকোমোডেট হতে পারে এবং খুব সেফ, শুধু সেই সমস্ত জায়গা তারা কিন্তু নিজেদের নেটওয়ার্ক বিস্তার করছেন। এবং আমার মনে হয় আগামী দিনে এই ঘটনা আরও ঘটতে পারে। সুতরাং আমার মনে হয় শুধু কাশ্মীর নয়, আগামী দিনে এন্টায়ার পশ্চিম ভারত, উত্তর ভারত, এবং আমি পশ্চিমবঙ্গকে সেফ বলবো না, এখানেও কিন্তু অনেক রকম যে এখন যে সেফ নয় কেন, যে পশ্চিমবঙ্গকে সেফ নয় সেটার জন্য মানে একদম পৃথন্ত এটা রয়েছে। তবে গোটা ভারতের এই যে চিত্রটা, মানে ধর্মশালা বলে জানতাম একটা জায়গা আছে হিমাচল প্রদেশে, গোটা ভারতে এই যে এত তথ্যগুলো বেরিয়ে আসছে, গোটা ভারতের বিভিন্ন অঞ্চলে ধর্মশালা হয়ে রয়েছে, এটাও অস্বীকার করা যাচ্ছে না। প্রীতম দত্ত, প্রথম কথা হচ্ছে দেখুন সুজিতদা, এই যুদ্ধ হবে কি হবে না হবে, আজকে আমাদের প্রত্যেকের ভারতবর্ষের রাষ্ট্রের প্রতি আস্থা আছে এবং প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি সেই আস্থা দেখিয়েছে এবং প্রধানমন্ত্রী আমাদের সবচেয়ে যে তিনটে সেনা তাদের হাতে ছেড়ে দিয়েছেন। কবে যুদ্ধ হবে, কবে পাকিস্তানকে কি সাহায্য করবে তারা ঠিক করবে। কিন্তু আমরা আজকে যেদিনই ঘটনাটা ঘটেছে 20 এপ্রিল 22 তারিখ হয়েছে, 25 এপ্রিল সম্ভবত এমএইচে একটা নোটিফিকেশন দেয়, যত রকম পাকিস্তানি আছে তাদেরকে যেন প্রথমে আইডেন্টিফাই করা হয়, তারপর তাদের ধরা হয় এবং তাদের ডেপোর্ট করা হয়, যাদের ভিসা টিসা ক্যান্সেলের কারণে ভিসা অলরেডি ক্যান্সেল করে দিয়েছে সব পাকিস্তানিদের। কিন্তু আমরা দেখেছি পরের দিন আমরা খবর পেলাম 93,000 মহিলা যারা পাকিস্তান থেকে এখানে এসে
বৈবাহিক সম্পর্ক করেছে, তাদের ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তার রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড সব করে নিচ্ছে। এই কথাটা ভারতীয় জনতা পার্টি আজকে থেকে বলছে না, লাস্ট 40 বছর ধরে যেদিন থেকে ভারতীয় জনতা পার্টি গঠিত হয়েছে জনসংঘ থেকে প্রতিদিন এক কথা বলে আসছে। এবং এই কথাটা কাকে বুঝতে হবে? এই কথাটা বুঝতে হবে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে, যারা নিজেদেরকে ভারতবাসী বলে মনে করে, যারা যখন দ্বিজাতি তত্ত্বে ধর্মের ভিত্তিতে দেশটা ভাগ হয়ে গেছিল, যারা বলেছিল যে না আমরা ওই পাকিস্তানে যাব না, আমরা ভারতবর্ষেই থাকবো, তাদেরকেও বুঝতে হবে। তারা মুসলমান হোক, তাদেরকেও বুঝতে হবে ভারতবর্ষটা যাদের দেখে গেছে তারা ধর্মশালা বানাবেন না। এবং দেখুন সব কিছু আইন তো ছিল যে এই দিনের পর ভিসা আর এক্সটেন্ড হবে না, কিন্তু লোকে জানেই না। যেরকম ওই ব্যারাকপুরে যে ঘটনাটা ঘটেছে, 40 বছর হয়ে গেছে সে একজন সেখানে চন্দননগর মানে ঘটনা মানে আপনার সংসারপাতি করে সব কিছু থাকছে, জানতেই পারে না। আমরা দেখছি অন্যান্য দেশের নাগরিককে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতে টিকিট দিয়ে দিচ্ছে, অন্যান্য নাগরিককে আমরা দেখেছি যে কি করে তারা এখানে এসে জঙ্গিরা ভোট দিয়ে যাচ্ছে। এই কথাটা প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে। তার কারণ হচ্ছে এরা এই যে দারুল হারব বলে যে ব্যাপার আছে একটা ইসলামে, যে দারুল হারব এখন হচ্ছে দারুল হারব, তারপর দারুল ইসলামে পরিণত করার জন্য এই হচ্ছে তাদের পুরো সিস্টেম। এবং এই সিস্টেমটা দেখুন আজকে দাদা এই জনসংখ্যা জেহাদ করছে। আপনারা আজকে বলুন, কয়েকদিন আগে হর্ষ সাংভি আমাদের সাথে যুব মোর্চা করতেন, উনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী আপনার গুজরাতের। 2000 ওখানে বাংলাদেশি প্লাস কিছু পাকিস্তানি লোকদের ধরা হয়েছে, তাদের প্রত্যেকের আইডেন্টিটি প্রুফ আপনার নর্থ 24 পরগনায় বারাসাত থেকে করা। এই যে ব্যাপারটা পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যেকটা ভারতীয়দের বুঝতে হবে, তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। আমরা গলা ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে, আমরা বারবার বলে যাচ্ছি যে আজকে যখন তারা আসছে তারা কিন্তু ভারতীয়র অন্ন খাচ্ছে, ভারতীয় চাকরি নিয়ে নিচ্ছে, ভারতীয় সব কিছু নিচ্ছে, এবং সেটা ইল্লিগালি আসছে। একবার দেশ ভাগ হয়ে গেছে, ভাগ তো বলা হয়েছে যারা ধর্মপ্রাণ মুসলমান তারা হিন্দুদের সাথে থাকতে পারবে না, খুব ভালো কথা, তারা চলে যাবে। কিন্তু তারা আজকে কিছু লোক তো থেকে গেছে, তারা আজকে আশ্রয় দিয়ে যাচ্ছে। তুমি একের পর তুমি আজকে পেহেলগাঁও ঘটনা, তুমি এর একের পর এর আগে যখন বোম্বেতে 26/11 হয়েছিল, তো মনে আছে কিনা জানি না, তো বাইরে থেকে তার্কি সম্ভবত 2জন দম্পতি এসেছিল, তাদেরকে আজমল কাসাবরা মারতে গেছিল, কি করছেন যেই কলমা পরে দিল, ওদেরকে উল্টো দিকে দাঁড় করিয়ে সামনে যত রকম মুসলমান লোকজন ছিল তাদের গুলি করে দিল। এই যে চিন্তাধারা, এটা চলেই আসছে, কিন্তু এটা চলেই আসছে। এবং এই কথাটা আমরা বারবার বলে আসছি, আমরা বললেই সাম্প্রদায়িক বলে দেওয়া হচ্ছে। কেন? এটা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে যে ভোট রাজনীতি কেন হচ্ছে। ভোট রাজনীতি করতে 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 যদি দেশটাই না থাকে, তার রাজনীতির কোথায় করবে? এই যে এখানে তৃণমূল কংগ্রেস তারা কি করেছিল, ব্যান অর্গানাইজেশন, যে ব্যান একটা অর্গানাইজেশন, টেররিস্ট অর্গানাইজেশন সিমি, তার প্রতিষ্ঠাতা সদস্যকে কোথায় পাঠিয়ে দিল? রাজ্যসভা। এইটা তো এখানে হয়েছে। তার বিরুদ্ধে বাঙালি সমাজ, তা আমরা প্রত্যেকের ভিয়েতনামে কোথায় হলে মোমবাতি নিয়ে বেরিয়ে পড়ছি, তা আমরা তো এটা আসল রুটটা বুঝতে হবে। এইখানে যে এর আগের মুখ্যমন্ত্রী কি বলেছিলেন যে খারিজি মাদ্রাসায় আপনার জঙ্গি পায়দা হয়, এটা বলার পর ওনাকে মুচলেখা দিয়ে আবার সেটাকে সরি বলতে হয়েছে, এবং তারপর যে ওনার ভোট ব্যাংকটা সরে গেছে ওটা টাকাপ করে ধরে নিয়েছে হচ্ছে আপনার আমাদের আজকের মুখ্যমন্ত্রী, যিনি অনুপ্রবেশকারী নিয়ে এরা কথা বলতেন, কাগজ চুরি মেরেছিলেন তখনকার স্পিকার, তৎকালীন স্পিকার লোকসভায়। তারপর উনি চুপ করে গেলেন কেন? ভোট ব্যাংক। এই ভোট ব্যাংক করতে করতে আজকে দেশটাকে আপনারা রসতলে নিয়ে যাচ্ছেন। এইটা কিন্তু দায়। আজকে দেখেছেন তো, আজকে বলুন সুজিত দা, একটা অদ্ভুত ব্যাপার না? পাকিস্তান যে ডসিয়ার বানিয়ে রাষ্ট্রপুঞ্জে দেয়, সেখানে ভারতবর্ষের লিডারদের কোট করা হয়, তার মধ্যে রাহুল গান্ধী, মমতা ব্যানার্জির নাম। ওখানকার মিডিয়াতে চর্চা হয় যে আরে মমতা ব্যানার্জি, রাহুল গান্ধী এরা তো আমাদের সাথে আছে, পাকিস্তানের সাথে নাকি আছে। এই ব্যাপারটা নিয়ে আপনারা বলবেন না? এই আজকে দেখুন না, এই আজকে সকালবেলার ঘটনা, আমরা সবাই জানি মুর্শিদাবাদে মুসলমান জেহাদিদের আক্রমণে যে হরগোবিন্দ দাস এবং চন্দ্র দাস মারা গেছিলেন, তারা আছে কলকাতায় এসছেন সব রকম পর্যায়ে যাবে বলে, সব রাজ্যপাল থেকে শুরু করে সিবিআই থেকে শুরু করে হাইকোর্ট থেকে শুরু করে সব জায়গায় মামলা করবে। ওনারা চায় ওখানে পার্মানেন্ট বিএসএফ ক্যাম্প এবং এনআইএ তদন্ত হোক, সিবিআই তদন্ত হোক ওনার হাজব্যান্ড এবং তার পুত্রের ব্যাপারে। আজকে কলকাতা পুলিশ কি করলো? কলকাতা পুলিশ ওদেরকে নেওয়ার জন্য দরজা ভেঙে দিল। কোন আইনে আছে এটা? কোন আইনে আছে? ওনারা বারবার বলছেন যে আমরা স্ব ইচ্ছায় এসেছি, কেউ আটকে রাখেনি, তবুও তাদের দরজা ভাঙতে হলো। এটা কোন মানসিকতা? কাকে প্রশ্রয় দিচ্ছেন? কিসের জন্য প্রশ্রয় দিচ্ছেন? ওই ভোট ব্যাংক। এটা তো প্রত্যেকটা ধর্মপ্রাণ
যে মুসলমান যারা সত্যিকারে ভারতীয় নিজেদেরকে মনে করে তাদেরকে বুঝতে হবে এবং তাদেরকে এগিয়ে আসতে হবে, এগিয়ে এসে বলতে হবে যে না, যেই তোমার কাফেরের কথা কোরআনে বলা আছে এটা ঠিক নয়, আজকের দিনে এটা চলে না, আজকে আমরা হিন্দু মুসলমান দুটি কুসুম, এই কুসুম যেন না ফেটে যায়, সেটা একমাত্র এসে মুসলমান যারা সত্যিকারের লোকজন তাদেরকে সামনে এসে বলতে হবে, তারা বলছেন না। এইটা বলতে হবে, যদি সত্যিকারের সত্যি ভারতবর্ষকে ভালোবাসে তাহলে সত্যিকার বলতে হবে। তারা যদি আপনারা এই মানসিকতা প্রশ্রয় দিতে যান তাহলে কিন্তু আজকে দমন নীতি যেটা নরেন্দ্র মোদী সরকার শুরু করেছে তাদের প্রত্যেকের, আমরা সেই জন্য ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তা একদম কাঁধে কাঁধ মিলিয়ে নরেন্দ্র মোদীর সাথে আছি এবং এখান থেকে জেহাদি মানসিকতা প্রত্যেককে কিন্তু ডেমোক্রেটিকলি আমরা এখান থেকে বঙ্গোপসাগরে বিসর্জন করব, তারপরেই সত্যিকার হবে। দেশের মধ্যে শত্রু এবং তুমি অনেকক্ষণ তুমি বলেছো, আমি শুনছিলাম, আমি কোনো জায়গায় কোনো আমার পাল্টা প্রশ্ন নেই, সত্যি একটা ভেতরে ক্ষোভ দুঃখ, কারণ ভারতীয় জনতা পার্টি আর আমি তোমাকে অনেক বছর ধরে চিনি, আমি জানি তোমার ভেতরে একটা প্যাট্রিয়টিজম কাজ করে, তোমার ভেতরে একটা এটা আমি জানি, আমি সেই নিয়ে কোনো প্রশ্ন করছি না। কিন্তু ধরো পশ্চিমবঙ্গে তুমি এটা ঠিক কথা বলেছো যে তাদের কোটেশন ডন পত্রিকাতে আমি দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাহুল গান্ধীকে কোট করে, তারা বিরোধী রাজনীতি করে, তারা কিন্তু যারা হিন্দুত্বের রাজনীতিটা করে, হিন্দু সেফগার্ডের প্রশ্ন তাদের আরও অনেক বেশি স্পর্শকাতর হওয়া, সেটা আবেগের প্রশ্ন, স্পর্শকাতর তুমি হচ্ছে আবেগের প্রশ্ন, কিন্তু এক্সিকিউশনের প্রশ্ন যখন আসবে, এক্সিকিউশনের যখন প্রশ্ন আসবে, দেখো দেখতে দেখতে 10 বছর অতিক্রান্ত হয়েছে। এই কথাগুলো শুধু ভুল স্বীকার করলে হবে না, ভুল আমাদের দেশে একটি রাজনৈতিক, না আমি কেন বলছি কথাটা, ধরো কাশ্মীর মে আবে ট্যুরিজম হ্যাঁ টেরোরিজম নেই হ্যায়, এই উক্তিটা কার আমরা জানি। আমার কথা হচ্ছে ভুল হয়েছিল, এটা আমাদের মানে ভুলের ক্ষেত্রে ভারতে একটি রাজনৈতিক দলের ঐতিহাসিক রেকর্ড আছে, তো কেন এই ভুলগুলো হবে, কেন এই কোর্সে যে কাশ্মীর নিয়ে এত বিগলিত হবার কি আছে? বাজপেয়ী যে বিগলিত হয়েছিলেন কাশ্মীরিয়াত বলতে গিয়ে, তিনি কি ফলাফল এনে দিয়েছিলেন আমরা জানি, তারপরের ঘটনা। এই বাস্তব সত্যটাকে কিভাবে অ্যাড্রেস করা যায় সেটাকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সত্যটাকে অ্যাড্রেস করার জন্যই আমরা যে জনজাগরণের চেষ্টা করছি, তার কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ভারতীয়কে বুঝতে হবে, এটা শুধু একটা সরকার পারবে না, ভারতীয় তো মানসিকতা, আমাদের যে মানসিকতার মধ্যে যে ঢুকে রয়েছে সেগুলোকে আমি কয়েকটা এক্সাম্পল বলছি। ধরো এই কয়েকদিন আগে, এই কালকে বা পরশু কোনো একটা দেশের আদালত তারা ডিপোর্টেশনের জন্য কিছু লোককে বলে তাদের স্টে দিয়ে দিল, মানে পাকিস্তানে পাঠানোর জন্য তাদের স্টে দিয়ে দিল, আদালত মাঝখানে চলে এলো। সেম জিনিসটা কাশ্মীরে হয়েছে। আজকে প্রচুর এক্সপার্ট থেকে শুরু করে সবাই বলেছে যে আরো কিছুদিন যাক, তারপর ওখানে ভোট হবে, আরো কিছুদিন যাক, তারপর এখানে ভোট হবে। আর আমরা তো ডেমোক্রেটিক দল, আমরা তো প্রমিস করেছিলাম যে হ্যাঁ আমরা ডেমোক্রেসি প্রতিষ্ঠা করো, কিন্তু একটু সময় দিলে হতো না? সেপ্টেম্বর মাসের মধ্যে, ওই টাইমের মধ্যে করতে হবে। আরে ঠান্ডা করে বসে এসিতে বসে সেটাকে ডিসাইড করা যায় না? যারা ওখানে গ্রাউন্ডে আছে, যে সিকিউরিটি পার্সনরা ওখানে আজকে মরছে, যারা শহীদ হচ্ছে, এটা মানে সত্যি তো আরেকটু যদি সময় দেওয়া হতো, এতগুলো নিরীহ প্রাণ, আর যাদের মারা গেছে আমি তাদেরও অনেক বাড়ির হচ্ছে সেনাবাহিনীকে মানে কথায় কথা সেনাবাহিনী ওই ফ্রন্টে থাকে, প্রচুর হতাহত হয়েছে সেনাবাহিনীর এই জঙ্গিদের, দে আর ভেরি ট্রেইনড, এবং পাকিস্তানের রেঞ্জার বাহিনীর হয়ে প্রক্সি দিচ্ছে। পাকিস্তানের সেনাবাহিনীর কত সুবিধা আছে, এই জঙ্গি তৈরি করলে ওদের একটা হাতের টাকা গুজে দিলে কাজ করবে এবং জান্নাত পাবে মরে গেলে, এই কথা দিয়েছে, তাদের পেনশনও দিতে হবে না। তো ভারত একটা ডেমোক্রেটিক দেশ, সেখানে সেনাবাহিনী কেন গুলি শুনতে পেল না? কেউ যে স্থানীয় লোকজনগুলো, আহা কি ভালো লোক, এত ডেমোক্রেটিক আমরা তো নই, আমরা এসব প্রশ্ন তুললে মালাউন মনে হয় সম্ভবত, না কাফের মালাউন, হ্যাঁ, মানে এইসব, এই যে একটা ভয়ঙ্কর চাপের মধ্যে দিয়ে একটা গণতন্ত্রের বিকাশ কি করে হবে আমাদের দেশে, আমি তো এই ভেবেই কুল পাই না। দেবাশিস বাবু এই যে কথাগুলো বললো, ও তো ঠিক কথা, আমাদের কাছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট অত্যন্ত আমাদের কাছে পবিত্র গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে নানা রকম এই যে এদের ডিপোর্ট করা হবে কি হবে না, ও তো বললো ওর রাগের চোটে বা দুঃখের চোটে বললো বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হবে, সেটা তো করা যায় না। আমেরিকা পারছে না এই অভিবাসন নিয়ে, এই নিয়ে এবার তাদের জনসংখ্যা জিহাদ বলছে। আমি তো জানি যে জল এবং জনসংখ্যা, আপনি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, আপনি জানেন আগামী দিনের পৃথিবীর সমস্ত যুদ্ধের মূল নেপথ্যে থাকবে আইদার ওয়াটার অর পপুলেশন, এবং ভারতবর্ষের এই যে ডেমোগ্রাফিক পপুলেশন যে বিপুল চেঞ্জ, কলকাতা শহর বাংলায় চেঞ্জ হয়েছে লাস্ট 20-25 বছর ধরে, কলকাতা শহর বাংলার ডেমোগ্রাফিক চেঞ্জেস হয়েছে,
এই বেদনা দুঃখ নিয়ে বহু মানুষকে আমি দেখি এই বাংলার যারা জন্মেছে, যাদের 14 পুরুষ ছিল, আজ তারা টিম টিম করে একজন সলতের তোমাদের জ্বলছে, বাড়ি থেকে বেরোয় না। তার কারণ সে নিজেকে আর এই শহরে আইডেন্টিফাই করতে পারে না। তার বিপুল এই জনসংখ্যার ভারে এই যে যেটা কেউ বলছে জিহাদ, সেন্সিটিভ কবে হবে ভারতবর্ষের অন্যান্য গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলো? এই প্রশ্নটা আজকে কিন্তু খুব মানে খুব ভ্যালিয়েন্ট। এটা পাল্টা প্রশ্ন করে আমি ওকে বিব্রতই করতে চাই না, আমি বাকিদের কাছে ফেলতে চাই। বলুন। থ্যাংক ইউ। দেখুন, ভারতবর্ষে কি বলবো, মানে এত ডাইভার্স মতামত এবং রিলিজিয়াস স্পিরিট এবং যে আলাদা আলাদা ফিলোসফি, এটা একদিকে ভালো আবার একদিকে ক্ষতিকারক। কারণ অতি উদার একটি ব্যবস্থায় অনেক সময় ল অ্যান্ড অর্ডার ঠিক রাখা যায় না, এবং এই যে টেরোরিজমের মতো অ্যাক্টিভিটিসকে করা যায় না, মৌলবাদকে ঠেকানো যায় না। যদি করতে যায় তখন রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো যেগুলো উদারনীতিবাদের রক্ষক বলে মনে করে তারা তেড়ে যাবে। সুতরাং যেখানে যেখানে প্রয়োজন, যদি মনে সামরিক শাসন প্রয়োজন, যে মণিপুরে রয়েছে, যেখানে যেখানে বেশি মাত্রায় প্রতিরক্ষার প্রয়োজন বা সন্দেহভাজন ব্যক্তিদেরকে একটা ঘেরাটোপে রাখা দরকার, সেটা করতে হবে। চায়না করেনি তো, চায়নার বিরুদ্ধে কে বলতে যাচ্ছে? উইঘুর মুসলিমদের বিরুদ্ধে। লাইন জুড়ে দেবো, যেহেতু আপনি রাজনৈতিক দলের না, সেনাবাহিনী থেকে শুরু করে আধা সামরিক বাহিনী, সেখানে যেন আফসপা বা সেনাবাহিনীর ক্ষমতা, সেখানে যেন প্রত্যেক রাজ্যের যেন ঠিক ঠিক মতো রিপ্রেজেন্টেশনটা থাকে। আমি কেন পয়েন্টটা বলতে চাইছি, প্রীতমও বুঝতে পারবে, কোয়াইট ম্যাচার দীপ্তিমান বাবু তো নিঃসন্দেহে বুঝতে পারবেন কেন এই কথাটা বলছি। কেন সভাসী স্বজাতির দুঃখ বা যন্ত্রণা অন্য কেউ এসে বুঝতে পারবে না। পাকিস্তান বাংলাদেশ তো ছেড়েই দিলাম, অনেকেই বুঝতে পারবে না। এই কথাটা একটু সংযোজন করলাম। হ্যাঁ, ধন্যবাদ। তো দেখা যাচ্ছে সেখানে চায়নার বিরুদ্ধে কোনো প্রশ্ন তুলছে না, এবং চায়না কিন্তু নিজের টেরোরিস্ট অ্যাক্টিভিটিস হয়েছে, সাংহাই থেকে শুরু করে কুনমিং, বেইজিংয়ে হয়েছে, কিন্তু এই উইঘুররা জড়িত ছিল, তারপর তাদেরকে ব্যবস্থা নিয়ে ফেলেছে, কেউ কিছু করতে পারেনি, সারা বিশ্ব কথাই বলেনি। তো ভারতের অধিকার রয়েছে নিরাপত্তার খাতিরে কোন জায়গায় কি পলিসি গ্রহণ করবে সেটা করা প্রয়োজন। এবং অতি উদারতা এবং মানে সেকুলারিজম, আমি যে বাঙালি সেকুলারিজমের কথা বলি, বাঙালি হিন্দু সেকুলারিজম যেইভাবে উদারতা দেখাতে গিয়ে নিজেদের আত্মঘাতী বাঙালি নিরুশ্রী চৌধুরী বলে গেছেন, সেটা দিন চলে এসছে। এবং কলকাতা শহর বললেন না, এবং আমার সীমান্তে যদি বলি, তো অতি উদারতা কিন্তু অনেক সময় নিজের অস্তিত্বের সংকট ডেকে আনে, এবং সেকুলারিজম দেখাতে গিয়ে নিজের যে আইডেন্টিটি সেটাকে উপেক্ষা করা নয়। এবং ভারতবর্ষের কথা যদি আমি বলি, যে বিভিন্ন জায়গায় যে নিরাপত্তা বিষয়ে উদ্বেগ রয়েছে সেগুলো আমরা জানি, আমাদের আছে, কিন্তু অনেক সময় পলিটিক্যাল গ্রাউন্ডে করা যায় না, এবং দেশের যে সেন্টিমেন্ট দুভাগে ভাগ হয়ে যেতে পারে। ইন্ডিয়ার যে আইডেন্টিটি প্রশ্ন হতে পারে, সেকুলার স্টেট হিসেবে অনেক সময় প্রশ্ন করে, সেটা প্রশ্ন করা উচিত না অন্য দেশে, তাও করে। কেন? তারা মনে করে সব কিছুতে ভারত এতটা উদার হবে যে যা খুশি করতে পারে। ধর্মশালা এবং ধর্মশালা যদি সত্যি ধার্মিক ফিলোসফির ভিত্তিতে শান্তির কাজ করতে অসুবিধা ছিল না, সেই ধর্মশালাগুলো যখন অন্যান্য ধর্মের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, সেইগুলো বিপদের। মাদ্রাসার কথা বললেন, অবশ্যই আমি একমত। এবং অনেক মাদ্রাসা আছে অবৈধ মাদ্রাসা, বেঙ্গলে সেটা অভিজ্ঞতা পুষ্ট আমরা, সেই মাদ্রাসাগুলো কি করে অন্যান্য রাজ্যেও রয়েছে, কিন্তু কেন করবে না সরকার করবে না, কারণ তারা মনে করে ওই মাদ্রাসার বিরুদ্ধে যদি কিছু বলা যায় তাহলে সেটা সেই সম্প্রদায়ের বিরুদ্ধে একটা আঘাত। তা নয়, আমি নিরপেক্ষ, সেটি হিন্দু সম্প্রদায়ভুক্ত যদি কোনো টোল পণ্ডিতরা ওই কাজ করেন, সেখানেও তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি কোনো ধর্মের ঊর্ধ্বে গিয়ে বলছি আমি, কিন্তু কখনোই আমাদের ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে দেখেছি, কখনোই যখন এই ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় সেটা একটা সমালোচনা ঝড় হয়। পাকিস্তান সেটাকে ক্যাপিটালাইজ করে, চায়না করে, ইউএনও পর্যন্ত গেছিল। 370 যখন স্ক্র্যাপিং হয়েছে তখন পাকিস্তান ইউএনওতে এই বিষয়টা তুলেছিল, মালয়েশিয়া করেছিল, কিন্তু কিছু করতে পারেনি ভারতের বিরুদ্ধে। কিন্তু এই যে একটা রাষ্ট্রের মেরুদণ্ড, সেটা থাকতে হবে, এবং রাষ্ট্র যা খুশি করতে পারে সেটা অবশ্য। আমি গতকালে আমি এস জয়শঙ্করের বক্তব্য শুনছিলাম। এস জয়শঙ্কর একেবারে বলে ভালো করে ভদ্র ভাষায় কূটনৈতিক ল্যাঙ্গুয়েজে ইউরোপিয়ান ইউনিয়ন বা করে, বিশেষ করে ব্রিটেনের একটা পাঁয়তারা লক্ষ্য করা যায় বিভিন্ন ক্ষেত্রে, তাদের বেশ ভালো করে বুঝিয়ে দিয়েছেন যে ভারত কি করতে চলেছে। তার পরিষ্কার কথা, ওই জ্ঞান দেনেওয়ালা লোকের দরকার নেই। এইরকম একটা ভারত যদি কিছু পদক্ষেপ নেয়, সেখানে সে খুঁজে নেবে আসলে বন্ধুটা কে। এটা সুন্দরভাবে এস জয়শঙ্কর পণ্ডিত ব্যক্তি, তিনি এটাকে দত্তহীন কণ্ঠে বলেছে যে প্রচুর ভারতকে জ্ঞান দেনেওয়ালা অনেক দেশ আছে। এরদোগান, সেও জ্ঞান দিচ্ছে, বিভিন্ন এক একজনের দেশগুলো দিচ্ছে, এবং ভারতের সমস্ত শক্তিকে সংহত করে আগামী সময় ভারত একটা কিছু করবে। তবে
এই যে জ্ঞান দেওয়ার প্রবণতা বা এইসব দেশগুলো, এগুলোর ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়ন আপনি অনেকটা ধরলেন। আমি একটু ব্রিটেন নিয়ে একটু মানে যে ব্রিটেনের একটু বরাবরই, কারণ এই দেশটা তো তারা করতো সব জায়গায় গন্ডগোল পাকিয়ে রেখে দিয়ে চলে গেছে। এবং হচ্ছে যখন দেশটা হচ্ছে লেবার পার্টি ক্ষমতায় আসলো 1947 সালে, দর্শকদের উদ্দেশ্যে একটু বলে রাখছি, লেবার পার্টি ক্ষমতায় এসে দ্রুততার সাথে বলল 3 মাস সময়ের মধ্যে দেশটাকে কিন্তু ছেড়ে চলে আসতে হবে। তার কারণ ইতিমধ্যে নৌবিদ্রোহ বা বিভিন্ন ক্ষেত্রে জেরবার অবস্থা ইংরেজের। সেই ব্রিটেন সব কিছুতে একটু পায়তারা কষে অনেক সময় দেখা যায়। আপনি কি এই ব্যাপারটা কিছু একটু বলবেন? আমি এক্স্যাক্টলি আমি এই পয়েন্টটাতেই আসতাম। আমি ওই সময় একটু কানেকশনের গন্ডগোল হয়ে গেল, আমি সেটাকে করে নিয়ে বলছি। বিষয়টা হচ্ছে এটা কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশ এরা ইউরোপের দেশগুলোকে তাদের গডফাদার বলে মনে করে। ইনফ্যাক্ট তাদের নিজস্ব তারা যে হিস্ট্রিটা পেয়েছে সেটা খুব সংক্ষিপ্ত সময়। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। দক্ষিণ ভারতে একটি মন্দির আছে যেখানে মানুষের যে স্পার্ম এবং জীবন প্রক্রিয়া, কিভাবে মানুষের জন্ম মানে কিসের থেকে আসে, একটা স্পার্ম থেকে জন্ম হয়, সেটাও পাথরের মধ্যে ভাস্কর্য হিসাবে আছে আজ থেকে প্রায় 1500 বছর আগে মোটামুটি ধরে। তো যখন এটা শুরু হয়েছে তার বহু আগে সেটা আমাদের এখানে লিপিবদ্ধ আছে। ব্রিটিশদের সমস্যাটা কোথায়? ব্রিটিশরা যখন, অর্থাৎ ব্রিটিশ বলতে আমি বলছি ইউরোপের দেশগুলো, যখন আতশ কাজ দিয়ে অনুবীক্ষণ যন্ত্র তৈরি করলো, সেটা আজ থেকে 400 বছর 450 বছর হবে হার্ডলি। তো ওরা যখন এটা দেখেছে যে ভারতবর্ষে 1500 বছর আগে স্পার্মের আকৃতি প্রকৃতি করে ফেলেছে, এটা ওদের ইগোতে লেগেছে এবং যার জন্য ওরা ওই জিনিসটাকে নতুন প্যাকেজে নিয়ে আসছে। আপনি দেখুন না বিভিন্ন কোম্পানি কি বলছে, বলে বাবুল কি টুথপেস্ট, মিসওয়াক, এই জাতীয়, অর্থাৎ এই জাতীয় হার্বাল গুলো আমাদের দেশেই ছিল। যখন থেকে ভারতবর্ষ তার নিজেকে চেনানো শুরু করেছে, দেশটা তার আয়ুর্বেদ থেকে, শিল্প থেকে, সংস্কৃতি থেকে তাকে চেনানো শুরু করেছে, তখন থেকে এই ইউরোপিয়ান দেশগুলোর সমস্যা হয়ে গেছে। সমস্যাটা এখানে। আমি আপনাকে বলছি পাকিস্তানের ভিসা বন্ধ করেছে, আমি মনে করি ব্রিটেনের ভিসা বন্ধ করা উচিত। আমি এই কথাটা আজকে আপনার এই মঞ্চে বলে রাখলাম, ব্রিটেনের ভিসা পর্যন্ত বন্ধ করা উচিত বা সিলেক্টিভ করা উচিত। আমি বলছি সিলেক্টিভ কেন? কারণ যারা মাইগ্রেশন করে, লন্ডনটা এখন মানে ইংল্যান্ডটা বাস্তবিক অর্থে এখন পাকিস্তানের আখড়া হয়ে গেছে। ওখানে লন্ডনের মেয়রও তাই। গ্রুমিং গ্যাং, আপনি ভাবুন ইউরোপের যারা বলতো আমরা কালচার, সেখানে গ্রুমিং গ্যাং। এখন তারা, এদের অবস্থা এরকম হয়ে গেছে। সুতরাং ভারতবর্ষের সতর্ক হওয়ার আজকে প্রশ্ন এসছে এবং ভারতবর্ষ হবে। জয়শঙ্কর প্রতিটি জায়গাতে ঠিক আছে, কিন্তু আরেকটা জিনিস আজকে আমাকে বলে, মানে আমি আপনার এখানে বলে রাখি, মানে পাকিস্তানের সঙ্গে সমস্ত রকম যাতায়াত, লেনদেন, এমনকি মিডিয়া বন্ধ হয়েছে অন্তত পক্ষে সুনির্দিষ্ট একটা সময়ের জন্য। অর্থনৈতিক লেনদেন, অর্থাৎ এখান থেকে কেন সুনির্দিষ্ট সময়টা আপনি কি মনে করেন সুনির্দিষ্ট সময়ের জন্য কেন? আমার এখানেই প্রশ্ন। এই সুনির্দিষ্ট সময়ে পাকিস্তান গণতান্ত্রিক হয়ে উঠবে, জনগণের মধ্যে জিহাদের কনসেপ্ট উঠে গিয়ে সকলের হাতে গোলাপ ফুল থাকবে, আপনি কি মনে করেন? তারপরেও কিন্তু এরকম ঘটবে। আপনি ভাবুন কতগুলো সিলসিলা চলছে 1980 পর থেকে, শুধু কাশ্মীর নিয়েই। এখানে বুঝতে হবে পাকিস্তানের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওদের ওই যে কি বলে গাজবাতুল হিন্দ, যেটা এই কনসেপ্টটা, সেটা এখন আর্মির মধ্য দিয়ে আসছে। এই আর্মিটাকে ধ্বংস করতে হবে, আর আর্মিকে ধ্বংস করতে গেলে প্রথম অস্ত্র হচ্ছে ওদের যে সোর্স গুলো আছে সেগুলোকে ধ্বংস করা, যেটা অলরেডি মধ্যপ্রাচ্যের দেশের মধ্যে দুবাই শুরু করে দিয়েছে। ওরা পাকিস্তানিদের ভিসা দিচ্ছে না, বাংলাদেশিদের ভিসার ক্ষেত্রে রেস্ট্রিকশনস করছে। এখন এই পাসপোর্ট এবং ভিসার ক্ষেত্রে ভারতবর্ষে অনেক সতর্কতা অবলম্বন করা উচিত বলে আমি মনে করি। ডেফিনেটলি, মানে ক্রিকেট ম্যাচ মানে ক্রিকেটের আগে, দেশের আগে তো ক্রিকেট বিনোদন কিছু হতে পারে না, মানে কিন্তু সেখানে সেই কবে শিবসেনা পিচ খুলে দিয়েছিল একবার, তারপরে অনেক খেলা হয়েছে এবং নানা কিছু শোনা যায়। মানে এমন একটা ব্যাপার যে ক্রিকেট এবং এই বিনোদন এগুলো মানে দেশেরও আগে এগুলো ব্যাপার, এগুলো যারা বিরোধিতা বা প্রতিবাদ করে তারা হচ্ছে প্রকৃতপক্ষে দেশদ্রোহী হয়ে যায় এক এক সময়। এই ধরনের ভণ্ডামিগুলো তো দেশ জুড়ে চলেছিল, তারও তো একটা সচেতনতার একটা প্রয়োজনীয়তা রয়েছে। এক মিনিট আমি আপনাকে একটা জিনিস বলছি ইন্টারেস্টিং। 1971-এ সবচেয়ে বেশি সংখ্যক সাংসদ নিয়ে শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ
ক্ষমতাতে এসছিল সে বছর বাংলাদেশ ভেঙে যায়। 70-এ এসছিল, 71-এ বাংলাদেশ ভেঙে যায়, ঠিক আছে? আর আজকে আপনাকে আমি একটা কথা বলে রাখি, এটা জেনে রাখুন, সবচেয়ে বেশি সংখ্যক সাংসদ যার পাওয়ার কথা ছিল ইমরান খান, তিনিও পাঞ্জাবি নন, তাকেও ওই পদে বসতে দেওয়া হয়নি প্রধানমন্ত্রীত্বের। ইমরান খানের সঙ্গে যে অমানবিক আচরণটা হয়েছে তিনি তার বিরুদ্ধে মানে তাকে ধর্ষণ করেছেন এরকম সংবাদ যাই না সত্যতা অসত্যতা কত, তবে এটা নিয়ে জোরদার চর্চা চলছে, এটা বলা যায়। আমি এটা মনে করি কি অবস্থা একজন রাজনীতিবিদের জেলের ভেতরে এই কাণ্ড। পাকিস্তান আবার ভাঙছে, আমি আপনাকে বললাম, আমি আবার আজকে বললাম সমস্ত রাইট বিষয় সেম। আজকে দেখছিলাম যে বালুচিস্তানের ভিডিও ফুটেজ, একটা শহর দখল করে নিয়েছে একজন বালুচ স্বাধীনতা সংগ্রামের বক্তব্য, ইংরেজিতে কথা বলছে, কি চমৎকার মনে হচ্ছে যে তার সুঠাম চেহারা, মুখটা ঢাকা, উজ্জ্বল চোখটা দেখা যাচ্ছে, সে বলছে যে বিএলএ বাংলাদেশের অবস্থা খুব কঠিন হয়ে যাবে। আপনি একটা জিনিস জেনে রাখুন, এদের যে মানে বাংলাদেশ যেটা আছে, এখানে যারা লাফাচ্ছে, বাংলাদেশের সঙ্গে কোনো আচরণ কিছু করতে হবে না। পাকিস্তানটা ভাঙা, আমি আপনার এই অনুষ্ঠানে অন্তত পক্ষে মাস 2-3 আগে একটা কথা বলেছিলাম যে পাকিস্তানটাকে ভাঙাটা প্রয়োজন, তাহলে বাংলাদেশের যারা এই মোল্লারা আছে এরা সবাই শুধরে যাবে। পেটে খিদা থাকলে পরে সারা পৃথিবীতে কোনো কিছু থাকে না, এদের পেটে খিদাটা লাগবে, এই জাতটাই এরকম, এটাকে বলে আমরা চাই, আমরা এই জায়গা থেকে দাঁড়িয়ে বালুচিস্তান স্বাধীনতার লড়াই একদিকে হচ্ছে ভারতবর্ষে, আমি আবারও ফিরছি ভারতবর্ষের কথাতেই, কোথাও ফারুক আবদুল্লাহ মেহবুবা মুফতি সম্পর্কে বলছেন প্রায় নাকি সীমান্ত পেরিয়ে তিনি ওখানে যেতেন। এই ধরনের রাজনীতিবিদ বা এই তাদের সাথে সহাবস্থান কতগুলো স্পেসিফিক আমাদের দেশে রাজনীতিবিদদের করা হয়। দেখো, আমরা তো দেশে গণতন্ত্রও চাই, প্রীতম তুমিও চাও, সবাই চাই, তো গণতন্ত্রে কিছু কিছু নেতা আছে বিরুদ্ধচারণ করবে, প্রশ্ন তুলবে। সুজিতদা, তুমি বলেছো একদম ঠিক, কিন্তু কথাটা তুমি ভাবো যে পৃথিবীর কোন দেশ আছে যেখানে সেই দেশের 5-7জন এয়ারফোর্স অফিসারকে যে গুলি করে হত্যা করে, যার প্রমাণ পেয়ে যায়, তাদেরকে এনে, যে আগে রেসকোর্স ছিল এখন অন্য নাম হয়েছে, প্রধানমন্ত্রী বাসভবনে এনে ডিনার বিরিয়ানি খাওয়ানো হয় ইয়াসিন মালিক, আমরা ভুলে যাবো? তাদেরকে ইউরোপে পাঠানো তার ট্রিটমেন্ট করার জন্য। এই মানসিকতা, এই যে মানসিকতাটা বারবার বলছি, যে এই মানসিকতাটা চলছে। তুমি বলছো আজকে ওমর আবদুল্লাহ, শেখ আবদুল্লার প্রথম যখন পার্টি গঠন হয় তার নাম কি ছিল জানো? তার নাম ছিল হচ্ছে অল জম্মু অ্যান্ড কাশ্মীর মুসলিম কনফারেন্স। তার নামটাই এটা, তাদের মানসিকতাই এটা, তাদের সিস্টেমটাই এটা, সেখান থেকে ভেঙে পড়ে মুক্তি হয়েছিল। কিন্তু আজকে বারবার যে ভুলটা, যে কথা বললে এখন বলবে যে আবার তারা নেহেরুতে চলে গেছে, আর আমরা তো সাপোর্ট দিয়েই রেখেছি, যা খুশি গভর্নমেন্ট করুক। আর গভর্নমেন্ট করবে সেটা নিয়ে কোনো ভাবনা নেই, এবং সেটা ওই জঙ্গিগুলোও জানে যে মোদি কাউকে ছাড়বে না, সেদিনই বলে গেছে যে মোদিকে বলো। ব্যাপারটা হচ্ছে সেটা ওরা জানে দেখেই এই আক্রমণটা করেছে, কিন্তু জানে দেখেই যে ওরা পারবে না। আজকে নিরীহ কিছু ওখানকার মানুষদের মদত নিয়ে যারা হঠাৎ করে ওখানকার খুলে দিল, তারা জানতেই পারলো না। এর আগের বছর এটা জায়গা বন্ধ ছিল, 10-12 দিন আগে খুলে, এবং আর্মিকেও জানানো হলো না যেটা খুলে দিয়েছে কিছু লোকজন। এবং তুমি বলছো ওটা তো লেফটেন্যান্ট গভর্নরের আন্ডারে, কেন্দ্রীয় শাসিত অঞ্চল, ওখানে রাজ্যের ভোটটা হয়েছে ঠিক কথা, কিন্তু পুলিশ বা সবই তো লেফটেন্যান্ট গভর্নরের আন্ডারে, তাই তো? মানে অ্যাকর্ডিং, না তুমি ঠিক বলছো, কিন্তু আমি তোমাকে বলছি, ধরো আজকে কলকাতা মিউনিসিপ্যালিটি কিছুটা খুলে দিল পট করে, সেটা তুমি তো সব জায়গায় অফিসিয়ালি নোট পাঠাবে না, ওখানকার যেই তোমার এরিয়াটা, যেই জায়গাটা আছে, ওটা তো কোনোটা হয় গ্রাম পঞ্চায়েত, না কোনো মিউনিসিপ্যালিটির আন্ডারে, সেটা তো আর লেফটেন্যান্ট গভর্নর চালায় না। যিনি ওখানকার ডিসিশন মেকার, তিনি কি নোট দিয়ে জানাননি? তো আসলে মুশকিলটা এই যে মানুষকে বারবার বলছি, যেই মানসিকতায় ইয়াসিন মালিককে, একজন টেররিস্টকে এনে প্রধানমন্ত্রীর বাসভবনে বিরিয়ানি খাওয়ানো হয়,
তাদের ছবি সবাই প্রকাশ্যে দেখেছে, যে মানসিকতা প্রধানমন্ত্রী বলে যে ভারতবর্ষের রিসোর্সের প্রথম দাবিদার মুসলমান সম্প্রদায়, সেখানে এই মানসিকতার বদল চাই। এইটা নিয়ে বলতে গেলেই আমাদেরকে সাম্প্রদায়িক বাড়া, আমরা 100 বার আমরা বারবার হিন্দুদের কথা বলবো, ভারতবাসীর কথা বলবো, ভারতীয়ত্বর কথা বলবো। তা যদি বলতে গেলে আমাদেরকে সাম্প্রদায়িক বলা হয়, আমরা সাম্প্রদায়িক। কিন্তু কথাটা বেশ, বলতে এই ধন্যবাদ। ভারতীয়ত্বটা না, বুঝতে হবে, প্রত্যেকটা ভারতীয় নাগরিককে না বুঝতে না হবে। খুলেআম বলার প্রশ্ন রয়েছে, রেখে ঢেকে চেপে শাক দিয়ে মাছ ঢেকে কোনো বলার এখন প্রয়োজনীয়তা নেই। দেশের মানুষের স্বার্থ, গোটা দেশ ঐক্যবদ্ধ রয়েছে, বিভিন্ন রকম রয়েছে, এখানে নানা রকম ভাবে জালিয়াতি করা, নানাভাবে হচ্ছে ধর্মের দোহাই দিয়ে জঙ্গিবাদকে কখনো আড়াল করা, এই সমস্ত ন্যারেটিভকে উড়িয়ে দিতে হবে। এই সব ন্যারেটিভের কোনো স্থান নেই। একটা দেশমাতৃকাকে স্বাধীন করার জন্য বহু মানুষের আত্মবলিদান আছে। আর যে কথাটা বললাম যে যারা এইভাবে রয়েছেন এবং হচ্ছে আবাদি বা বংশবিস্তার করে ডেমোগ্রাফিকে চেঞ্জ করছেন, আমরা কিন্তু এটাকে বলছি, এটা কিন্তু মেনে নেওয়ার বিষয় নয় কোনোভাবেই। বাংলার শিক্ষিত মধ্যবিত্ত যে মানুষ অনেক অপমান দৈন্য অনেককে সহ্য করে অতিক্রম করে একটা জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, এক ধরনের ন্যাকা ন্যাকা সেকুলারিজমের নামে সেটাকে কিন্তু প্রশ্রয় দেওয়ার আর কোনো জায়গা কিন্তু নেই। সর্বত্রই একটা কথা বলছি, এবং যা যা ডসিয়ারগুলো যা যা সিদ্ধান্ত সেটা যেন ইমপ্লিমেন্টটা ঠিকভাবে হয়। এবং যেটা প্রীতম দত্ত বা সবাই বলছে যে এটা রাজনৈতিক বিষয় নয়, এটা কখনোই কোনো রাজনৈতিক বিষয় নয়। দেশের প্রশ্ন, অখণ্ডতার প্রশ্ন, একটা মানুষের স্বাধীনতা এবং হচ্ছে গণতন্ত্রের প্রশ্ন। গণতন্ত্রের সবচেয়ে বড় বিপদ হচ্ছে এই জঙ্গিবাদ এবং ইসলামিক জঙ্গিবাদ। গণতন্ত্র সম্পর্কে তারা সুস্পষ্ট ধারণা দিতে এটাই বারবার বলেছে যে তাদের ওখানে খেলাফত, গণতন্ত্রের কোনো স্থান নেই। এবং পাশ্চাত্যকেও বুঝতে হবে যে তারা গণতন্ত্রের প্রতি সত্যিই শ্রদ্ধাশীল কিনা, নাহলে ভারত তার নিজের পথ নিজে দেখার মতো সক্ষম। ধন্যবাদ আপনাকে ডক্টর দেবাশিস নন্দী, প্রীতম দত্ত, দীপ্তিমান সেনগুপ্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো জনমত এই পর্যন্তই থাকছি। ধন্যবাদ, নমস্কার।